হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের কম্পালসারি বাংলা সাবজেক্ট অর্থাৎ এইসি বাংলা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের জীবিত মিত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবিত মিত গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। গতকালকে আমি তোমাদের পোস্টমাস্টার গল্প থেকে আলোচনা করেছিলাম, আজকে জীবিত মিত থেকে আলোচনা করব এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত থাকবে এবং এটাকে আমি এসএকিউ আকারে তৈরি করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। গত বছর তোমরা দেখবে যে আমি এইভাবেই তোমাদের দিয়েছিলাম, সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছো, অর্থাৎ থার্ড সেমিস্টারের কথা আমি বলছি। দেখো, প্রথম প্রশ্ন, জীবিত মৃত গল্পে পরিচ্ছেদের সংখ্যা আছে 5টি। তারপরে দেখো, তারপরে আছে রানীহাটের জমিদার। রানীহাটের জমিদার কে? দেখো, সারদা শঙ্কর বাবু। সারদা শঙ্কর বাবুর পুত্রের নাম কি? সতীশ। তারপরের প্রশ্ন, কাদম্বিনীর চোখের মণিকে? সতীশ। সারদা শঙ্কর কাদম্বনীর কে হন? কাদম্বিনীর কে হন? সারদা শঙ্কর ভাসুর হন। তারপরে দেখো, সতীশের ওপর কাদম্বিনীর কিসের দাবি ছিল? স্নেহের দাবি ছিল। তারপরে দেখো, রানীহাটের শ্মশানের চারপাশে কি কি ছিল? বটগাছ ছিল, পুষ্করিণী ছিল এবং কুঠির ছিল, অর্থাৎ সবগুলোই ছিল। তারপরে কাদম্বিনীকে শ্মশানে কারা নিয়ে গিয়েছিল? নিতাই, গুরুচরণ, বিধু এবং বনমালী নিয়ে গিয়েছিল। তারপরে কি আছে দেখো, মৃতদেহ দাহ করার জন্য কাঠ আনতে কারা গিয়েছিল? নিতাই ও গুরুচরণ গিয়েছিল। শ্মশানের মৃতদেহ রক্ষা করে কারা বসেছিল? সিধু আর বনমালী। সিধু বনমালী মৃতদেহ দাহ করতে গিয়ে চাদরে কি বেঁধে নিয়ে গিয়েছিল? দেখো, বাদি আর কি? সিয়াকলি। বাদি আর হচ্ছে সিয়াকলি। শ্মশানের অপেক্ষার সময় শ্মশান যাত্রীরা কোন কিছুর অভাব অনুভব করছিল? তামার অভাব অনুভব করছিল। শ্মশানের পুষ্করিণীর তীরে কি ধ্বনি শোনা যাচ্ছিল? ভেক ও ঝিল্লির আওয়াজ। কারা মৃতদেহের খাটিয়াতে উঠে দেখেছিল? বিধু আর বনমালী। কাদম্বিনীর মৃত্যু আসলে কি ছিল? জীবনের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তাহারা বাস্তবিকই আমাকে খাইয়ে গিয়েছিল। এখানে তাহারা কারা? গুরুচরণ ও নিতাই। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের অর্থাৎ এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো নিচের দেয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আছে দেখো, কাদম্বিনীর কাছে জমালয় কেমন মনে হয়েছিল? চির অন্ধকার ও চির নির্জন। নেক্সট, শ্মশানে বিদ্যুৎ চমককে কাদম্বিনী কি দেখেছিল? বিদ্যুতের চমকে কাদম্বিনী পুষ্করিণী, বটগাছ এবং বৃহৎ মাঠ দেখেছিল। পরের প্রশ্ন আছে, শ্মশানে নিজেকে দেখে কাদম্বিনী নিজেকে কি মনে করেছিল? প্রেতাত্মা। তারপরে দেখো, অকল্যাণকারিণী এবং জনমানসের কেউ নয়। কাদম্বিনী কোথায় নির্ভর ছিল? মাঠে, শ্মশানে এবং শ্রাবণী রজনীর অন্ধকারে। তারপরে দেখো, মৃত্যু নদীর দুই পারে কারা বসেছিল? মানুষ ও ভূত। তারপরে দেখো, কাদম্বিনীর কাছে কাদম্বিনীর কাছে কোন স্থান ভয়ঙ্কর ছিল? লোকালয় ও দিনের আলো। যে পথিক কাদম্বিনীকে সাইয়ের বাড়ি পৌঁছে দেয় তার গন্তব্য কোথায় ছিল? কলকাতা। কাদম্বিনী তার সইয়ের বাড়িতে কি হিসাবে থাকতে চেয়েছিল? দাসী হিসাবে থাকতে চেয়েছিল। যোগমায়া কাদম্বিনীর সঙ্গে মিশতে না পারার কারণ কি ছিল? মতের মৃত ও জীবিত ব্যবধান। অনিশ্চিতকে নিয়ে
অনিশ্চিতকে নিয়ে কি করা যায়? পাণ্ডিত্য, কবিত্ব এবং বীরত্ব সবই। কাদম্বিনীর দুর্ভাগ্য হয়ে উঠলে যোগমায়া কি ধারণা হয়েছিল? উপদ্রব। কাদম্বিনী কোথা থেকে পালাতে পারেনি? নিজের কাছ থেকে পালাতে পারেনি। তারপরের প্রশ্ন, ভূতেরা কোন দিকের ভয় পায়? নিজের পশ্চাৎ দিকের। শ্রীপতি কাদম্বিনী সম্পর্কে প্রকাশ্যে কোনো খোঁজ খবর করেনি কেন? কাদম্বিনী পিতৃকুলের কেউ না থাকায় এবং অত্যাচারের আশঙ্কায়। শ্রীপতির আশার কর্তব্য বুদ্ধিতে কে আঘাত করেছিল? যোগমায়া আঘাত করেছিল। শ্রীপতির গৃহের শান্তির জন্য কি আবশ্যিক ছিল? কাদম্বিনীর গৃহ থেকে দূরে রাখা এবং শ্মশান বাড়িতে পাঠানো। তারপরে দেখো, যোগমায়া কাদম্বিনীকে কোন সম্বোধনে গালি দিয়েছিল? পোড়া কপালি সম্বোধনে গালি। কাদম্বিনী খোঁজ নিয়ে শ্রীপতি কখন ফিরেছিল? রাত্রি 10টায়। তারপরে দেখো, সারদা শঙ্করের স্ত্রী কি ভালোবাসতেন? গল্প, সঙ্গ, খেলা, এইগুলো। কাদম্বিনী কেন রানীহাটে ফিরে এসেছিল? খোকাকে একবার দেখতে। তারপরে দেখো, সারদা শঙ্করের স্ত্রী কার সঙ্গে তাস খেলেছিল? সারদা শঙ্করের স্ত্রী বিধবা ননদের সঙ্গে তাস খেলেছিল। কাদম্বিনী ফিরে এলে খোকা তার কাছে কি চেয়েছিল? দেখো, জাল চেয়েছিল, জাল। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, ঝি খোকাকে কি খাওয়াতে এসেছিল? সাগু। তারপরে দেখো, সারদা শঙ্করের বংশের একমাত্র সন্তানের নাম হচ্ছে সতীশ। কাদম্বিনীর কি নিজের কপালে আঘাত করেছিল? কাঁসার বাটি দিয়ে। আত্মহত্যার করে কাদম্বিনী কি প্রমাণ করতে চেয়েছিল? সে আসলে আগে মরেনি। কাদম্বিনী কোন পুষ্করিণীর জলে ঝাঁপ দিয়েছিল? অন্তপুরের পুষ্করিণীর জলে। কাদম্বিনী কিভাবে প্রমাণ করেছিল যে সে আগে মরেনি? বাড়ির আঘাতে কপাল ফাটিয়ে ও পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ